গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 11-এ যে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা অংশটা রয়েছে সেটাই পড়ব। তবে প্রথমে আমরা ওই জটিল রাশি সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে বা থিওরিগুলো রয়েছে সেটা একটু জানবো, সঙ্গে কিছু অঙ্কও করব। তবে পরপর আমরা কিছু ছোট ছোট ভিডিও করে এটা প্রকাশ করব। আজকে প্রথম ভিডিওতে যেটুকু অংশ রয়েছে সেটা প্রথমে দেখো কি আছে। তাহলে কমপ্লেক্স নাম্বার ক্লাস 11-এর একটা অ্যালজেব্রার একটা অংশ। তাহলে সেটা জানতে হলে প্রথমে তোমাকে জানতে হবে এই জিনিসগুলো, কিন্তু পরপর জানতে হবে। একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা প্রথমে জানতে হবে, জটিল রাশি, অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশি কি, জটিল রাশির জ্যামিতিক প্রকাশ কিভাবে করা হয় অ্যারগ্যান্ট ডায়াগ্রামের সাহায্যে, জটিল রাশির মডিউলাস বা কি, জটিল রাশির অ্যামপ্লিটিউড কি, জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে কিভাবে একে প্রকাশ করব। তাহলে এই ভিডিওতে আমাদের মোটামুটি এই থিওরির অংশগুলো থাকবে, সঙ্গে প্রাসঙ্গিক কিছু কিছু অঙ্ক থাকবে। এর পরবর্তী যে অংশ ভিডিওটা আসবে তার সঙ্গে এই জটিল রাশি চ্যাপ্টার যে অন্যান্য যে থিওরি অংশগুলো রয়েছে সেগুলো থাকবে, কারণ এককালীন থিওরি থাকলে ভিডিওটা অনেক লেংথি বা বড় হয়ে যাবে, যেটা তোমাদের পক্ষে হয়তো বিরক্তিকর হতে পারে। দেখা যাক। তাহলে প্রথমে বলছে কাল্পনিক সংখ্যা কি। কাল্পনিক সংখ্যা হচ্ছে, কাল্পনিক সংখ্যা আমরা জানবো কি যে কোনো ঋণাত্মক রাশির বর্গমূল, যে কোনো ঋণাত্মক রাশির বা ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে, যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল করলে বা বর্গমূল করলে যে সংখ্যা পাবো আমরা তাকে বলতে পারি কাল্পনিক সংখ্যা। তাহলে কি বললাম, যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে আমরা কাল্পনিক সংখ্যা বলতে পারি। যেমন উদাহরণ হিসেবে নিতে পারো, যেমন হচ্ছে ধরো √-2, √-3, √-4। তাহলে এগুলো সবই কিন্তু কাল্পনিকের মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ কাল্পনিক সংখ্যার মধ্যে। দেখো আমরা এটাকে এইরকম টাইপেরও লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি √2i, আর এটা সমান লিখতে পারি √3i। এটা সমান আমি লিখতে পারি, দেখো 4টা বাইরে চলে যাবে, 4 এর বর্গমূল আমরা জানি 2, কিন্তু √-1টা থেকে যাবে, যেখানে i √-1। তার মানে কাল্পনিক সংখ্যা তাহলে কি দাঁড়ালো, যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে আমরা কাল্পনিক সংখ্যা বলবো। যেখানে উদাহরণ আমি দিয়েছি দেখো √-2, √-3, √-4, আরো অনেক হবে। অথবা যদি এরকম টাইপেরও লিখতে পারি √2 × i, √3 × i, 2i, যেখানে iটা হচ্ছে দেখো √-1। তাহলে আশা করি কাল্পনিক সংখ্যাটা বোঝা গেছে। এরপরে আসছে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। জটিল রাশি বলা হচ্ছে যে যদি একটা সংখ্যা ধরো z দেওয়া আছে, তাকে তুমি যদি এইরকম ভাবে প্রকাশ করতে পারো, z = x + iy, অথবা এইরকম টাইপেরও বিন্দু আকারে যদি প্রকাশ করতে পারো, যেখানে x y বাস্তব রাশি এবং i √-1। তার মানে z কে যদি এরকম a যুক্ত iy, এরকম x যুক্ত iy বা এরকম আকারে আমি লিখতে পারি ক্রমিক জোড়ের আকারে, যেখানে xy হচ্ছে বাস্তব রাশি আর i সমান হচ্ছে √-1। তার মানে এটা হচ্ছে কাল্পনিক।
তাহলে তাহলে আমরা জেড কে বলতে পারবো একটা জটিল রাশি বা জটিল সংখ্যা। তাহলে জেড কে কি বলা যাবে? জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার বলা যাবে। তাহলে কখন বলা যাবে? যদি জেড কে এক্স প্লাস আই ওয়াই বা এরকম ক্রমিক জোড়ের আকারে এক্স কমা ওয়াই, যেখানে এক্স ওয়াই বাস্তব রাশি এবং আই ইজ ইকাল টু রুট অফ -1 হবে। যদি হয়, যদি প্রকাশ করা যায় জেডকে, তাহলে আমি বলতে পারবো জেড একটা জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। এরপরে যেটা দেখে নাও, তাহলে জটিল রাশি যখন হয়ে গেল তখন দেখো জেডের দুটো অংশ আছে। এই এক্সটা যেহেতু বাস্তব, তাহলে একটা হচ্ছে বাস্তব অংশ বা রিয়েল পার্টও বলতে পারো আরপি। আর একটা এটা দেখো যেটার সঙ্গে আই গুণ আছে, সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ, যেটাকে আইপিও বলতে পারো। আই ওয়াই এটা হচ্ছে ইমাজিনারি পার্ট বটে, কিন্তু আইটা ইমাজিনারি সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, কিন্তু ওয়াইটা কিন্তু বাস্তব। তাহলে দেখতে পাচ্ছি জটিল রাশির দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা কাল্পনিক অংশ। এরপরে যে জিনিসটা আমি একটু হাইলাইট করার চেষ্টা করব এই জায়গাটায়, দেখো যে যদি কখনো এইটা হয় যে x = 0, এই রাশিটায় x এর মান 0, 0 বাস্তব, তার মানে x এর কোন একটা মান বাস্তব মান যদি 0 হয়, তাহলে z = কি দাঁড়ালো? i y। তার মানে i y কি পার্ট? কাল্পনিক। তার মানে জটিল রাশিটা পুরোপুরি হয়ে গেল বিশুদ্ধ কাল্পনিক। আবার যদি y = 0 হয়, তাহলে z = কত দাঁড়ালো? x। তার মানে এটা দাঁড়িয়ে গেল তখন বিশুদ্ধ বাস্তব রাশি, বিশুদ্ধ বাস্তব। তাহলে এইরকম ভাবে তাহলে দেখতে পাচ্ছি যদি জটিল রাশির কাল্পনিক অংশ না থাকে, তাহলে হয়ে যাচ্ছে জটিল রাশিটা পুরো বিশুদ্ধ বাস্তব। মানে আমরা যে সংখ্যাগুলো শিখেছি 2 3 4 5 7 10, 1 2 1 4 এইসব। আর যদি বলি যে বাস্তব অংশটা মানে x এর মানটা 0, তাহলেও যে রাশিটা আসছে দেখো সব i দিয়ে, ধরো 2i, x y মান যদি 2 হয় 2i 3i 4i 5 6i -1 2i -1 4i, সবই কিন্তু তখন বিশুদ্ধ কাল্পনিকের দলে পড়ে যাবে। তাহলে জটিল রাশির একটা অংশ আমি দেখতে পেলাম বাস্তব অংশ, আর একটা অংশ দেখতে পেলাম কাল্পনিক অংশ। তার মানে সব বাস্তব এবং সব কাল্পনিক, অথবা নিয়েই সব বাস্তব এবং সব কাল্পনিক নিয়েই কিন্তু হচ্ছে জটিল রাশি। তার মানে আমি জটিল রাশির যদি উদাহরণ দিই, তাহলে কি রকম হতে পারে? উদাহরণে দেখো 1ও আসতে পারে, মানে একটাকে আমি লিখতে পারি 1 + i * 0। তার মানে একে আমি x + i y আকারে লিখতে পেরেছি, তার মানে এটাও জটিল রাশি। কিন্তু আবার ধরো তোমার থাকতে পারে 3i, তার মানে কত? 0 + 3 * i। এটাকেও দেখো সেই x + i y আকারে প্রকাশ করা গেছে, যেখানে x টা হচ্ছে 0 আর y টা হচ্ছে 3। তাহলে এটাও একটা জটিল রাশি। তাহলে এরকম ভাবে যদি 0 দেওয়া থাকে, তাহলে 0 কেও লেখা যাবে 0 + 0 * i। তার মানে 0 এক রকমের জটিল রাশি। তবে ওই যে জটিল রাশি বললাম না দুটো পার্ট, একটা বাস্তব আর একটা ইমাজিনারি, তাহলে 0টা হচ্ছে জটিল রাশির বাস্তব অংশ থেকে এসেছে। তার মানে জটিল রাশি 0 একটা জটিল রাশি, জটিল রাশির মধ্যে পড়ছে, যেমন বাস্তব তেমনি জটিল রাশির মধ্যেও পড়ছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অনুবন্ধী। 3 নম্বর অনুবন্ধী কি বলছে না? অনুবন্ধী বলছে যে যদি z = x + i y একটা জটিল রাশি হয়, তার অনুবন্ধীটা হবে এইটা, z বার দ্বারা চিহ্নিত করা হয়
যেটাকে বলা হয় x মাইনাস আই ওয়াই। অর্থাৎ তাহলে x প্লাস আই ওয়াই এবং x মাইনাস আই ওয়াই যদি দুটো জটিল রাশি হয়, দুটি জটিল রাশি হলে দুটো জটিল রাশিকে পরস্পরের বা একে অপরের অনুবন্ধী বা প্রতিযোগী বলা যাবে, অনুবন্ধী বা প্রতিযোগী বলা যাবে। তার মানে x প্লাস ওয়াই এর যদি অনুবন্ধী বলে তাহলে এটা হবে, আবার x মাইনাস আই ওয়াই এর যদি অনুবন্ধী বলে তাহলে আমরা বলবো x প্লাস আই ওয়াই। সোজা কথা, যে রাশির আমাকে অনুবন্ধী বের করতে হবে তাকে প্রথমে এই যে এইরকম আকারে নিয়ে আসার পর i এর জায়গায় মাইনাস আই বসিয়ে দিলে আমি কিন্তু তার অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশি পেয়ে যাব। এরপরে আসছে জটিল রাশির জ্যামিতিক প্রকাশ। কি করে জটিল রাশিকে আমি জ্যামিতিতে প্রকাশ করব? না, তার আগে আর একটু অনুবন্ধীর একটা উদাহরণ দিয়ে দিই। ধরো তোমাকে দেওয়া আছে 2 প্লাস 3i, এর অনুবন্ধী কি হবে? তাহলে এর অনুবন্ধী কি হবে? 2 মাইনাস 3i। আমি বলেছিলাম না i এর জায়গায় মাইনাস i বসিয়ে দিতে হবে। কিন্তু যদি কখনো ধরো এরকম থাকে 1 বাই z সমান ধরো দেওয়া আছে 1 বাই 2 প্লাস 3i, তখন কি করব? এটাকে একটু উপর নিচ আমি গুণ করে নেব কত? এর অনুবন্ধী দিয়ে 2 মাইনাস 3i বাই 2 প্লাস 3i ইন্টু 2 মাইনাস 3i। দেখো লব আর হরকে এই রাশিটা দিয়ে গুণ করেছি, তাহলে উপরে কত হলো? 2 মাইনাস 3i, আর নিচে দেখো a প্লাস b আর a মাইনাস b সূত্র, তাহলে 4 মাইনাস 9i স্কয়ার, তার মানে 2 মাইনাস 3i বাই 4 প্লাস 9 মানে 13, কারণ i স্কয়ার সমান মাইনাস 1 আসবে। তাহলে এখান থেকে পেলাম 2 বাই 13 মাইনাস 3i বাই 13। তাহলে এর অনুবন্ধী কি হবে? তাহলে এটা আমি z বের করেছি। এবার এইরকম যে প্রকাশ, এটাকে বলা হয় মানে জটিল রাশিকে a প্লাস ib আকারে প্রকাশ, অর্থাৎ কাল্পনিক পার্ট এবং ইমাজিনারি পার্ট দুটোকে আলাদা করে প্রকাশ করেছি। দেখো এখানে কিন্তু ছিল না, এখানে দেখো প্রকাশ করা হয়ে গেছে। এরপরে তুমি z বার পেয়ে যাবে। z বার মানে কত হচ্ছে? 2 বাই 13 মাইনাস ছিল, i এর সামনে প্লাস বসে যাবে 3i বাই 13। অর্থাৎ যদি এরকম থাকে, অর্থাৎ এরকম ভাবে প্রকাশ করা যদি না থাকে, তাহলে প্রথমে ওকে প্রকাশ করতে হবে, তারপরে তার অনুবন্ধী তোমাকে বের করতে হবে। এরপরে দেখো জটিল রাশির জ্যামিতিক প্রকাশ। তাহলে আমরা দুটো অক্ষ নিয়েছি, একটা হচ্ছে অনুভূমিক যেটাকে x অক্ষ, আর এটাকে y অক্ষ বলি। আর x অক্ষটাকে আমি কি বলছি দেখো? বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিস, আর ওয়াইটাকে ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ বলা হয়। তাহলে x কে বাস্তব, y কে কাল্পনিক ধরে একটা বিন্দু z জটিল তলে একটা বিন্দু দেখো z ইকুয়াল টু x প্লাস y কে যদি আমি প্রকাশ করি, তাহলে o থেকে, এটা মূল বিন্দু থেকে এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে x, আর এই যে p থেকে m এই যে লম্ব দূরত্বটা এটা হচ্ছে y। তাহলে এইরকম ভাবে কোনো জটিল রাশিকে বা জটিল সংখ্যাকে কাল্পনিক তলে বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষের সাহায্যে উপস্থাপনকে আমরা বলছি আরগান, যে ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করা হচ্ছে তাকেই বলছে আরগান ডায়াগ্রাম বা আরগান চিত্রের সাহায্যে একে উপস্থাপন করা গেল। তাহলে এইরকম ভাবে কোনো জটিল সংখ্যাকে আমি জ্যামিতিতে বা জ্যামিতিক চিত্রের আকারে এরকম ভাবে প্রকাশও করতে পারি, অথবা এরকম বিন্দুর আকারেও প্রকাশ করতে পারি। তবে মাথায় রাখতে হবে, যেটা x অক্ষ ছিল সেটাকে এখানে বাস্তব অক্ষ বলছি, বাস্তব x অ্যাক্সিস বা রিয়েল x অ্যাক্সিস, আর এটা হচ্ছে ইমাজিনারি
ওয়াই অ্যাক্সিস, যার সাহায্যে একটা জটিল তলে একটা বিন্দুকে দেখো উপস্থাপন করছি, এবং যে ডায়াগ্রামের সাহায্যে উপস্থাপন করা হচ্ছে সেটাকে বলছে আরগাইন ডায়াগ্রাম। তাহলে মোটামুটি জ্যামিতিক প্রকাশটা বোঝা গেছে। এরপরে আসছে জটিল রাশির মডিউলাস। জটিল রাশির মডিউলাস ভ্যালুটা কি জানতে হলে প্রথমে আরগাইন ডায়াগ্রামগুলো জেনে গেছি, খুব সুবিধা হবে। তাহলে এখান থেকে এটা দেখো আমাকে এটা যোগ করে দিতে হবে, মূল বিন্দু আর ওপি। তাহলে অ্যাকচুয়ালি জটিল রাশির মডিউলাস বলতে আমরা যেটা বুঝবো, দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তুমি দেখতেই পাচ্ছ, যার ভূমি হচ্ছে এক্স, উচ্চতা হচ্ছে ওয়াই। তাহলে পিথাগোরাস উপপাদ্য লাগালে এটা হচ্ছে অতিভুজ, এটার মান কত, √x² + y²। তার মানে এটা যেহেতু একটা ডিসটেন্স, তার মানে সবসময় পজিটিভ হবে। তাহলে এখান থেকে এই যে ওপি মানটা, এই ওপি ডিসটেন্স, এইটার সমান আমরা লিখি মড জেড বা মডিউলাস অফ জেড। তাহলে এইটার সমান আমরা কত পেলাম, প্লাস √x² + y²। তাহলে এইটাই ওপি ডিসটেন্স সমান হচ্ছে মড অফ জেড সমান হচ্ছে প্লাস অফ √x² + y² হলো জেড এর মডিউলাস। একটা জিনিস মাথায় রাখতে হবে যে মডিউলাস কিন্তু দেখো সবসময় ধনাত্মক হয়েছে, ঋণাত্মক হবে না, কারণ ডিসটেন্স কখনো নেগেটিভ হয় না। এবারে হচ্ছে যদি কয়েকটা উদাহরণ নিই, তাহলে সেই উদাহরণগুলোর মডিউলাস কি হবে সেটা আমি বের করার চেষ্টা করছি। যদি জেড ধরো 2 + 3i দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে মডিউলাস কি বেরোবে, মড জেড বেরোবে, দেখো এই মানটা প্রথম যেটা, এটা x এর মান আর এটা হচ্ছে y এর মান, তার মানে 2² + 3²। এখানে যেমন ভেবেছি, তাহলে x সমান এখানে কত আছে 2 আর এখানে আছে 3 এই উদাহরণটার ক্ষেত্রে। তার মানে এখানে আসবে 2² + 3², মানে 4 আর 9 মিলে হচ্ছে √13, তবে সামনে প্লাস চিহ্ন। তাহলে এইরকম ভাবে তুমি যে কোনো জটিল রাশির মডিউলাস কিন্তু তুমি বের করতে পারবে, আশা করি বের করতে পারবে। এরপরে যে জিনিসটা আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। এটা খুব ভালো করে জানতে হবে, মডিউলাস অ্যামপ্লিটিউড। মডিউলাসটা আমরা জেনে গেছি, এবারে হচ্ছে জটিল রাশির অ্যামপ্লিটিউড। এবারে অ্যামপ্লিটিউড হচ্ছে এই যে আমি একটু আগে সম্পর্ক একটা পেলাম, সেটা আমি একটু এঁকে ফেলি। এটা পি, এটা যদি এম হয় আর এটা যদি থিটা কোণ করে, তাহলে এটা জেড ইজিক্যাল টু যদি x + iy থাকে, তার মানে এই ডিসটেন্সটা x, এইটা হচ্ছে y, আর এই যে আমি একটু আগে ওপি ধরলাম, এই ওপিটাকে যদি আমি r ধরে নিই, ডিসটেন্সটাকে যদি r ধরি, তার মানে এখান থেকে তুমি দেখো তো, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে x/r সমান তুমি পাচ্ছ cos θ, বা x সমান r cos θ। এই যে x ভূমি বাই অতিভুজ, আর একটা পাচ্ছ y/r সমান হচ্ছে sin θ, বা y r sin θ। এই দুটো সম্পর্ক বলা হচ্ছে যে থিটার যে মান x এবং x সমান r cos θ এবং y সমান r sin θ, এই দুটো সম্পর্ককে একসঙ্গে সিদ্ধ করবে বা একসঙ্গে মেনে চলবে। থিটার ওই মানগুলোকে জটিল রাশিকে আমি কি বলবো, অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বলবো। তাহলে থিটার যেসব মান x r cos θ এবং y r sin θ কে মেনে চলবে, তাকেই আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বলবে। এবারে কথা হচ্ছে, তাহলে থিটার তো অসংখ্য মান পাবো আমি, তাহলে এই অসংখ্য মানগুলোর মধ্যে
অসংখ্য মানগুলোর মধ্যে যে মানগুলো এই মানের মধ্যে থাকবে মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন পাই, মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন পাই, এখানে একটু ইকুয়াল টু চিহ্নটা আমাদের দিতে হবে, মিস করে গেছি আমি। তার মানে কি থিটার যে মানগুলো মাইনাস পাই থেকে পাইর মধ্যে থাকবে, অর্থাৎ আর্গুমেন্টের যে মানগুলো মাইনাস পাই থেকে পাইর মধ্যে থাকবে, তাদেরকেই বলা হবে থিটা এর বা অ্যামপ্লিটিউডের মুখ্য মান, মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। অর্থাৎ কোনো বিন্দুর যদি আমাকে অ্যামপ্লিটিউড বের করতে বলে তাহলে মাথায় রাখতে হবে আমাকে কিন্তু এই প্রিন্সিপাল ভ্যালুই বের করতে হবে, অর্থাৎ এতগুলো বের করতে হবে না। এরপরে আসছি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে থিটা, এই দেখো মাইনাস পাই থেকে প্লাস পাই ব্যাপার আছে। এবার কিভাবে পরিমাপ করা হয়, এইটা যেটা করা হয় সেটা একটু দেখে নিতে হবে যে এক্স অক্ষ থেকে শুরু করে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে পরিমাপ করি, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে 0 থেকে এটা পাই, তাহলে এই উপরের রেঞ্জটা হচ্ছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন পাই। আর যদি ক্লকওয়াইজ ডিরেকশনে করি, এখান থেকে শুরু করে এখানে আসি, এখান থেকে শুরু করে ঠিক যদি আসি তাহলে কি রকম আসবে, এটা দেখো এটা 0 ডিগ্রি, তারপরে কমতে 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 এখানে এসে পৌঁছবে কোথায়, মাইনাস পাই। তার মানে এক্ষেত্রে যে রেঞ্জটা আসবে সেটা হচ্ছে মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন 0 ডিগ্রি। অর্থাৎ দেখো যখন প্রথম পাত, এটা প্রথম পাত, দ্বিতীয় পাত, এটা হচ্ছে, তাহলে প্রথম পাতের মধ্যে যখন থাকছে তখন রেঞ্জটা থিটা রেঞ্জটা আমাকে কত নিতে হবে, 0 লেস দেন থিটা লেস দেন পাই বাই 2। অর্থাৎ বিন্দুটা যদি প্রথম পাদে থাকে, যদি দ্বিতীয় পাদে থাকে তখনও কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে পরিমাপ হবে পাই বাই 2 লেস দেন থিটা লেস দেন পাই। কিন্তু যখনই তৃতীয় পাদে চলে আসবে তখন কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করব না, তখন করব ক্লকওয়াইজ, মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন মাইনাস পাই বাই 2। আবার যদি চতুর্থ পাদে থাকে তাহলে সেক্ষেত্রে কত, মাইনাস পাই বাই 2 থেকে 0 ডিগ্রির মধ্যে কিন্তু থিটাটাকে থাকতে হবে। এটা খুবই ভাইটাল। তাহলে প্রথম এবং দ্বিতীয় পাদের ক্ষেত্রে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এটা গতানুগতিক আমরা পরিমাপ করি। প্রথম পাদে হলে অ্যাঙ্গেলটা মানে থিটার মানটা অবশ্যই 0 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকতে হবে। যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে দ্বিতীয় পাদে হলে কিন্তু পাই বাই 2 থেকে পাই এর মধ্যে থাকতে হবে। তৃতীয় পাদে হলে কিন্তু এই যে মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই 2 এর মধ্যে থাকতে হবে। যদি চতুর্থ পাদে থাকে তাহলে মাইনাস পাই বাই 2 থেকে 0 ডিগ্রির মধ্যে কিন্তু তোমাকে অ্যাঙ্গেলটা পরিমাপ করতে হবে। অর্থাৎ যে পাদে তোমার বিন্দুটা থাকবে দেওয়া থাকবে ওই পাদেরই অ্যাঙ্গেল কিন্তু তোমাকে নিতে হবে এবং ওইটাই হবে ওর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। তাহলে একটা উদাহরণ নিয়ে আমরা দেখি কি ব্যাপারটা বা কোথায় কোন পাদে পড়ছে। ধরো তোমাকে দেওয়া থাকলো z = 2 + 3i, তার মানে বিন্দু আকারে লিখলে এটাকে কি রকম হবে, 2 3। এটা কোন পাদে, স্পষ্টতই দেখতে পাচ্ছ প্রথম পাদে আছে। আর প্রথম পাদে কি হয়, থিটা কি হয় না 0 ডিগ্রি থেকে শুরু করে পাই বাই 2 এর মধ্যে থাকতে হবে, 0 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকতে হবে। এবারে থিটার মানটা কি সম্পর্ককে মেনে চলতে হবে, x = r cos θ, y = r sin θ। তাহলে এই দুটোকে আমি যদি এইরকম লিখে নিই, দেখো তো tan θ = কি লেখা যায়, sin θ / cos θ, এটা r sin θ, এটা r cos θ করলাম, r তো একই রাশি, তাহলে মানে y/x, তার মানে tan θ = y/x। তাহলে এই সম্পর্কে থেকেই আমি থিটার মান নির্ণয় করার চেষ্টা করব। এতগুলো
দেওয়া ছিল, কিন্তু এই দুটোকে যদি আমি কম্বাইন করে নিই তাহলে এইরকম আসবে। তাহলে y এর মানটা কত দেখো 3, x এর মানটা 2। তার মানে এখান থেকে আমি থিটা কত পেলাম না tan ইনভার্স 3/2। তাহলে এইটা অবশ্যই প্রথম পদে থাকতে হবে, যদিও 3/2 প্রথম পদে আছে কিনা আমরা জানি না। তাহলে আমাকে অ্যাঙ্গেলটা মানে এই থিটাটার মানটা আর কি যেহেতু নির্ণয় করা যাচ্ছে না, কিন্তু অবশ্যই থিটাটা কিন্তু প্রথম পদে থাকতে হবে। এবারে যদি উদাহরণটা আরেকটু পাল্টে নিই তাহলে তো আমাদের সমস্যা অনেক সহজ হয়ে যাবে। দেখা যাক, যদি ধরো এরকম থাকে 1 প্লাস √3i, তাহলে বিন্দুটা কত আসবে 1√3। তাহলে এখানে এত সব আর কিছু এটা দেখতে পাচ্ছি এটা প্রথম পদেই আছে, তাহলে এই মাঝখানের অংশগুলো আমাদের আর তখন দরকার পড়বে না। তাহলে সরাসরি আমি যদি বের করি, অতএব থিটা ইজিক্যাল টু অ্যামপ্লিটিউড ইজিক্যাল টু কত হবে y বাই tan ইনভার্স তো ইনভার্স তোমরা অভ্যস্ত নয়, তাহলে tan থিটা ইজিক্যাল টু y বাই x। তাহলে y মান √3 আর এটা 1, তাহলে √3, তাহলে এটা √3 কিসে হয় tan 60। তাহলে দেখতে পাচ্ছি 60 না লিখে এটা π/3 লেখা উচিত, মানে রেডিয়ানে লেখা উচিত। তাহলে থিটা ইজিক্যাল টু দাঁড়িয়ে গেল π/3। দেখো এই রেঞ্জের মধ্যেও আছে π/3, তার মানে তোমার অ্যামপ্লিটিউড কিন্তু বেরিয়ে গেছে। অর্থাৎ z এর অ্যামপ্লিটিউড কত π/3। তাহলে এরকম ভাবে যে পাদে থাকবে তার উপরেই কিন্তু অ্যামপ্লিটিউড বের করতে হবে। এরপরে আসছে কোন জটিল রাশিকে, আজকে যেটা আমরা লাস্ট করাবো সেটা হচ্ছে কোন জটিল রাশির যদি আমি মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করতে চাই কিরকম আসবে। তাহলে দেখো তুমি z সমান আমরা জানি x প্লাস iy, আবার x সমান আমরা বের করে রেখেছি এইটা, y সমান আমরা বের করে রেখেছি এই জিনিসটা, এবং আরো জানি tan থিটা ইজিক্যাল টু হচ্ছে y বাই x, এটা অ্যামপ্লিটিউডের সাপেক্ষে। আর আরটা কি মডিউলাস আমরা সেটা জানি। তাহলে উপরের সম্পর্কে আমি যদি বসিয়ে দিই তাহলে z ইজিক্যাল টু কত এলো r cos থিটা প্লাস i sin থিটা, যেখানে r সমান হচ্ছে √x² প্লাস y², অবশ্যই প্লাস দিয়ে সামনে প্লাস থাকবে, এবং tan থিটা ইজিক্যাল টু y বাই x। তার মানে দেখো z কে আমি r এবং থিটার আকারে প্রকাশ করে দিয়েছি, যেখানে r টা হচ্ছে মডিউলাস আর থিটাটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে r থিটা যেহেতু দুটোই r এবং থিটার সাহায্যে যেহেতু প্রকাশ করা হয়ে গেছে, তাহলে এইটাই হলো কোন জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। মডিউলাস অ্যামপ্লিটিউড আকার অর্থাৎ যদি তোমাকে কোনো ক্ষেত্রে একটা জটিল রাশিকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে নিয়ে যেতে বলে, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে মডিউলাস আগে বের করতে হবে, অ্যামপ্লিটিউড বের করতে হবে, দিয়ে যে ওই যে সম্পর্কটা z ইকুয়াল টু r ইনটু cos থিটা প্লাস i sin থিটা ওইখানে বসিয়ে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। ধরো একটা দেওয়া আছে x ইকুয়াল টু 2 প্লাস 3i, এইটাকে তোমাকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে নিয়ে যেতে হবে। তাহলে এটা মড যেটা আমি বের করব আগে, মানে মডিউলাস বের করব, সমান কি হবে প্লাস এটা হবে 2² প্লাস 3² মানে হচ্ছে √13, এটা বের হবে। আর থিটা ইকুয়াল টু বের হবে থিটা tan থিটা ইকুয়াল টু বের হবে y বাই x, তাহলে y মান 3 x এর মান 2, তাহলে এখান থেকে আমি থিটা পেয়ে গেছি tan থিটা ইকুয়াল টু এইটা। তাহলে অতএব মডিউলাস অ্যামপ্লিটিউড আকার z ইকুয়াল টু কত আসবে r হোল ইনটু cos থিটা প্লাস i sin থিটা। তাহলে কি দাঁড়ালো, r এর মানটা বসিয়ে দিতে হবে √13 আর cos থিটা প্লাস i sin থিটা লিখলাম, দিয়ে বলে দিলাম যেখানে tan থিটা ইকুয়াল টু 3/2।
তাহলে এইভাবে দেখো খুব সহজে একটা জটিল রাশিকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে কিন্তু আমরা প্রকাশ করে দিতে পারলাম। তাহলে এই গেল মোটামুটি থিওরি ভিডিওর প্রথম অংশ, এবং থিওরি সহ কয়েকটা উদাহরণ দিয়ে আমরা দেখলামও। তোমরা এই সংক্রান্ত যে উদাহরণ অনুশীলনীর অঙ্কগুলো আছে করতে পারো, আর বাকি থিওরি এবং বাকি অংশগুলোর জন্য পরবর্তী ভিডিওর যে পরবর্তী পার্ট প্রকাশিত হবে সেটা দেখতে হবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই।